সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা হলো আপনাদের সাথে। লিখেন লেকচার 2 সন্ধি। লিখবেন পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি আলোচনা করা হয় ব্যাকরণের ধ্বনিতত্ত্বে। সন্ধি আলোচনা করা হয় ব্যাকরণের ধ্বনিতত্ত্বে। প্রধান উদ্দেশ্য উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। প্রধান উদ্দেশ্য উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। স্টার দিয়ে লিখবেন ক্রিয়াপদের সন্ধি হয় না। স্টার দিয়ে লিখব ক্রিয়াপদের সন্ধি হয় না। স্যার, সন্ধির প্রধান উদ্দেশ্যটা কি জানি বললেন? ধ্বনির উচ্চারণের সহজ মাধুর্যতা, আর একটা কি জানি? প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। তারপরে স্টার দিয়ে লিখব ক্রিয়াপদের সন্ধি হয় না। তারপর লিখবেন বাংলা ভাষায় দু ধরনের শব্দের সন্ধি পাওয়া যায়। বাংলা ভাষায় দু ধরনের শব্দের সন্ধি পাওয়া যায়। বাংলা ভাষায় দু ধরনের শব্দের সন্ধি পাওয়া যায়। 1 নম্বর বাংলা শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি লিখে লিখবেন 2 প্রকার। 1 নম্বর বাংলা শব্দের সন্ধি, বাংলা শব্দের সন্ধি লিখে লিখবেন 2 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। 2 নম্বর সংস্কৃত শব্দের সন্ধি। সংস্কৃত শব্দের সন্ধি লিখে লিখবেন 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। লিখবেন সন্ধি মোট 3 প্রকার। সন্ধি মোট 3 প্রকার। বলেন তো কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। গুড, থ্যাংক ইউ। এবার লিখেন স্বরসন্ধি নিয়ে আলোচনা। আচ্ছা, মূলত দেখেন এই জায়গায় 2 ধরনের শব্দ আমরা পাই। 2 ধরনের শব্দের বাংলা শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধিগুলো আসলে ওই এদের কোনো নির্দিষ্ট নিয়ম কানুন না মেনে উচ্চারণের সুবিধার্থে এগুলো সরাসরি যুক্ত হয়ে যায়। যেমন কত যুগ এক, সরাসরি যুক্ত হয়ে এই শব্দটা হয় যে কতেক। আর নিয়ম মেনে মেনে পরিবর্তিত হয় মূলত সংস্কৃত শব্দের সন্ধিতে।
তো বুঝে থাকলে বলেন তো দেখি, নিয়ম মেনে পরিবর্তিত হবে কোন শব্দে? স্যার সংস্কৃত শব্দে। তাহলে বাংলা শব্দের সন্ধি আর সংস্কৃত শব্দের সন্ধি দুইটা কি একই জিনিস? স্যার, দুটো আলাদা। আলাদা আলাদা। এই জন্য এই বাংলা শব্দের সন্ধির সাথে এই সংস্কৃত শব্দের সন্ধির মিশ্রণ করাটা উচিত নয়, এটা অনুচিত। যদিও অনুচিত, তারপরেও অনেক সময় এটা মিশ্রণ ঘটে ফেলে বা ঘটে ঘটে যায়। তবে না ঘটানোটাই, মিশ্রণ না ঘটানোটাই উত্তম, অনুচিত। তো যেহেতু নিয়ম মেনে মেনে পরিবর্তিত হয় সংস্কৃত শব্দে, তো আমরা এই সংস্কৃত শব্দের সন্ধিগুলোকে আয়ত্ত করে নিব। তো প্রথমে লিখব স্বরসন্ধি নিয়ে আলোচনা। লিখবেন স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আচ্ছা, মনে রাখবেন সব সময় এই যোগ চিহ্নের আগেরটার সাথে যোগ চিহ্নের পরেরটা সন্ধি হবে। মানে এদিকে যেটা থাকে প্রথম শব্দের শেষ আর দ্বিতীয় শব্দের প্রথম অংশের মধ্যে সন্ধি হয়। তো প্রথম শব্দের শেষ ধ্বনিটা যদি হয় স্বরধ্বনি, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটা যদি হয় স্বরধ্বনি, উভয় মিলে যে সন্ধি হবে তার নাম হবে স্বরসন্ধি। তো আমরা আগে স্বরসন্ধির কিছু নিয়ম দেখি। তো প্রথমেই আমরা অকার আকারের সাথে নিয়মগুলো দেখব। তো বলা হচ্ছে অকার আকারের সাথে, মানে এদিকে অকার আকার থাকবে, এদিকে যেটা থাকবে এটার সাথে এটা সন্ধি হবে। তো অকার আকারের সাথে যদি অকার বা আকার থাকে, তাহলে উভয় মিলে হয়ে যাবে আকার। অকার আকারের সাথে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে হয়ে যাবে একার। অকার আকারের সাথে হ্রস্ব উকার বা দীর্ঘকার থাকলে উভয় মিলে হয়ে যাবে ও। অকার আকারের সাথে একার ঐকার থাকলে উভয় মিলে হয়ে যাবে ওই। অকার আকারের সাথে উকার ঔকার থাকলে উভয় মিলে হবে ও। স্যার, এগুলা সংস্কৃত সন্ধির উদাহরণ দিচ্ছেন না এগুলা? হ্যাঁ, আমরা বাংলা শব্দ সন্ধি পড়বো না, এগুলো সংস্কৃত শব্দ সন্ধি, এগুলো নিয়ম মেনে মেনে পরিবর্তিত হয়ে যাচ্ছে। অকার আকারের সাথে ঋত থাকলে ঋত, এখনো নিয়ম দেই নাই, আমরা জাস্ট নিয়মগুলো এক নজর দেখে নিচ্ছি। এই ঋত শব্দের অর্থ হচ্ছে কাতর। তাহলে উভয় মিলে হয়ে যাবে আর। তো মূলত আমি আগে একটা প্রথম, এই যে আমি এটা 1 নম্বর নিয়ম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তো প্রথম নিয়মে বলা হচ্ছে অকার কিংবা আকারের সাথে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। আগে বিষয়টা বুঝেন। আমরা জনপ্রিয়ভাবে মুখস্থ করেছিলাম নর, তার সাথে আমরা যুক্ত করেছিলাম অধম। তো আমি যখনই বললাম র, তার শেষে আছে একটা অ, আর দ্বিতীয় শব্দের শুরুতে আছে অ। তাহলে প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মধ্যে সন্ধি হবে, উভয় মিলে হয়ে যাবে আ। তো সন্ধিতে যে সূত্র তৈরি হবে তা গিয়ে যুক্ত হবে প্রথম শব্দের শেষ বর্ণ, প্রথম শব্দের শেষ বর্ণ র, তার সাথে যুক্ত হয়ে গেল সূত্রের আ, শব্দটা হয়ে গেল নরা। যেগুলো দ্বারা এই সন্ধির নিয়ম তৈরি হবে এগুলো বাদ পড়ে যাবে, বাদ পড়ে গিয়ে বাকি অংশ যেটা আছে ধম সরাসরি বসে যাবে। তো এটা হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া। ন র, তার সাথে আছে অ, এই জায়গায় আছে অ, উভয় মিলে হয়ে গেল আ, যুক্ত হলো প্রথম শব্দের শেষ বর্ণের সাথে, শব্দটা হয়ে গেল নরাধম। এখন আসেন আমরা দেখি কিভাবে বিচ্ছেদ করব।
প্রথমত বিচ্ছেদ করতে গেলে আপনি চিন্তা করবেন আসলে শব্দের কোন জায়গাটা বিচ্ছেদ করবেন। একটা শব্দের যে কোনো জায়গায় চাইলে আপনি বিচ্ছেদ করতে পারবেন না। বিচ্ছেদ করতে গেলে মূলত অন্ততপক্ষে সন্ধির সূত্র যে বর্ণগুলো তৈরি হবে এই বর্ণগুলো যে জায়গায় থাকবে একটা শব্দে ওই জায়গায় টার্গেট করে আপনি বিচ্ছেদ করবেন। বিচ্ছেদ করতে গেলে যেহেতু আমরা দুইটা অংশ পাবো, আমাদের প্রথম কাজ হবে আমরা এই অংশটা বের করব। এটা হচ্ছে আমাদের এই অংশটা হয় একটি অর্থবোধক শব্দ হবে, না হয় উপসর্গ হবে। তাহলে টার্গেট করার পর আমাদের প্রথম কাজ হবে একটি অর্থবোধক শব্দ বের করা, অন্যথায় উপসর্গ বের করা। তো যেমন দেখেন, আমি যদি বলি দেবালয়, আচ্ছা আগে চিন্তা করেন তো আপনি টার্গেটটা, বিচ্ছেদের টার্গেটটা করবেন কোন জায়গায়? স্যার, দেব দেবকে আগে আকারে, টার্গেট আকারে, করবেন। আকারে বলেন টার্গেট কোথায়? আকার। এখন দেখেন তো দেখি, আকারকে টার্গেট করে প্রথম একটা অর্থবোধক শব্দ বের করেন তো। দেব। দেব। এবার এই ব শেষে আছে একটা অ। এবার এই আকারকে পেতে গেলে পরেরটা হয় অ দিয়ে বলতে হবে, না হয় আ। যেটা দিয়ে বললে অর্থবোধক হবে ওইটাই আমাদের কাঙ্ক্ষিত সন্ধি বিচ্ছেদ হবে। এখন অ দিয়ে বললে হয় অলয়, আর আ দিয়ে বললে হয় আলয়। বলেন কোনটা অর্থবোধক? আলয়। আলয়। এই জন্য সন্ধি বিচ্ছেদ হয় দেব যোগ আলয়। আচ্ছা এখন তো দেখেন তো দেব যোগ আলয় থেকে কিভাবে দেবালয় হলো, এটা বুঝলেন কিনা? জি স্যার, কেন বুঝছি হইলো স্যার। বলেন তো? কোন নিয়মে হলো বলেন? স্যার, অযোগা। অযোগ আমিলা। অযোগা। তাহলে বিচ্ছেদ করার সময় আমাদের কাজ হবে টার্গেট করার পর একটা অর্থবোধক শব্দ বের করব, অন্যথায় কি বের করব? উপসর্গ। 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 উপসর্গ, তাহলে দেখবেন বিচ্ছেদ সহজ হয়ে গেছে। তো আমি যদি বলি কথামৃত, তাহলে বলেন প্রথম অংশটা কি? কথা। কথা। কথার শেষে আছে আ। এখন এই আকারকে পেতে গেলে পরেরটা হয় অ দিয়ে বলতে হবে, না হয় আ। অ দিয়ে বললে হয় অমৃত। অমৃত মানে কি? মিষ্টি মধুর। মিষ্টি মধুর। কথামৃত মানে কি? মিষ্টি মধুর কথা। তাহলে কথা যোগ অমৃত। তবে কখনো যদি আপনি দুইটা অর্থবোধক শব্দ পান, মনে করেন অমৃত, আবার যদি আ দিয়ে বললে আমৃত, আমৃত শব্দ যদি আমরা বলি তাহলে আমৃত আর অর্থ বললে বলা যায় মৃত পর্যন্ত। দুইটা অর্থবোধক শব্দ আসলে এই সন্ধি গঠিত শব্দটা যে অর্থ প্রকাশ করবে ওইটাই আমাদের কাঙ্ক্ষিত বিচ্ছেদ। তো কথামৃত বলতে আমাদের মিষ্টি মধুর কথাকে বোঝায়, এই জন্য কথা যোগ অমৃত। আবার কারাগার, তাহলে কারা, কারা মানে বন্দীদের স্থান। আগার শব্দের অর্থ হচ্ছে গৃহ। কারা আছে আ, এই জায়গায় আছে আ, উভয় মিলে হয়ে যাবে আকার, যুক্ত হবে প্রথম শব্দের শেষ বর্ণের সাথে, শব্দটা হয়ে যাবে কারাগার। আপনারা কি এটুকু পর্যন্ত আমার কথা বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। এবার বিচ্ছেদ দিলে পারবেন? চেষ্টা করবো স্যার। ইনশাল্লাহ স্যার। আচ্ছা দেখি, যে পারবে শিক্ষিত, না পারলে অযুক্ত হবে রে। নিজেকে শিক্ষিত প্রমাণ করে দিবেন এখন। সন্ধি বিচ্ছেদ বলেন। বলেন। সর্বযুগ শান্ত। আখি নামক মেয়েটা অনেক শিক্ষিত। আপনার বাড়ি কোথায়? স্যার, টাঙ্গাইল।
বিচ্ছেদ করতে গেলে আগে টার্গেট করতে হবে কোথায় বিচ্ছেদ করব। টার্গেট কোন জায়গায় করছিলেন আপনি? স্যার রফলঙ্করে। টার্গেটটা কোথায় হবে? টার্গেট হবে আকারে স্যার। আকারে হইলে তাহলে কি হবে? সর্বস্ব এরকম হয়। সর্বস্ব অন্ত। যোগ অন্ত। অন্ত। এই উদাহরণটা ওই আগের গুলো মুখস্থ ছিল তো, এই জন্য মুখস্থ উত্তর দিচ্ছেন। এই প্রশ্নের উত্তরটা পারার সাথে সাথে নিয়মটা আসলে আপনি বুঝছেন এখন, এতক্ষণে বুঝতে পারছেন। আপনারা অনেক শিক্ষিত রে, অনলাইন ব্রাঞ্চের শিক্ষার্থীগুলো অনেক শিক্ষিত। বুঝেন নাই? আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার আপনি একটু বলে দেন। আমাদের টার্গেটটা কোথায় রে ভাই? আকার। তাহলে প্রথম আকারকে টার্গেট করলে প্রথম অর্থবোধক হচ্ছে সর্বস্ব। তাহলে বর সাথে আছে একটা অ। এবার এই আকারকে পেতে গেলে পরেরটা হয় অ দিয়ে বলতে হবে, না হয় আ। এই অ দিয়ে বললে হয় অন্ত। অন্ত মানে কি? অন্ত অর্থ কি? শেষ। শেষ। তাহলে সর্বশান্ত মানে কি? সব শেষ। হুম, বুঝতে পারছেন আপনারা? আরেকটা দিব? দেন স্যার। এখন দিল তো মুখস্থ বলবেন, যেটা দিব এটি মুখস্থ বলবেন, কারণ জীবনে কম মুখস্থ করছেন এগুলো। মরার সন্ধি একদম 5 পৃষ্ঠা থেকে 7 পৃষ্ঠা মুখস্থ। কি হবে? মিলন যোগ হুম, আয়তন হবে কি? আয়তন। বুঝে বললেন না মুখস্থ বললেন? স্যার বুঝেই বলছি, মানে অন্য শব্দ হয়তো কিনা সেটাই ভাবছিলাম। কি ঠিক হলো কি আছে, হলো। গুড, চমৎকার। আপনারা অনেক শিক্ষিত ছেলে মেয়ে। আবার আমার কথা কেউ মাইন্ড করেন নাকি? কষ্ট পান? না স্যার। কষ্ট পাইন না, হ্যাঁ কষ্ট পাইন না, আঘাত আঘাত দেওয়ার জন্য বলি না। এমনি বলি যে এগুলো ওই যে শিক্ষিত মানে শুদ্ধ, অশিক্ষিত মানে শুদ্ধ নয়, এটা আর কি। ওই শুদ্ধ অশুদ্ধ না বলে শিক্ষিত অশিক্ষিত বলে আর কি। একটু আধুনিকায়ন করেছি। আচ্ছা, এবার পরে নিয়ে যাব। আচ্ছা রে, হস্তান্তর বলেন তো, বিচ্ছেদ কি হবে? হস্তান্তর। স্যার হস্ত হস্ত প্লাস যোগ অন্তর। অন্তর। হস্ত যুগান্তর। মুখস্থ বলছেন, কোনো সমস্যা নাই, বুঝছেন কিনা? বলছি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের নিয়মে যাই। 2 নম্বর নিয়ম। তো 2 দেওয়ার সাথে সাথে আপনি নিয়মটা লিখে ফেলবেন। তো নিয়মে দেখলাম যে অকার আকারের সাথে, আমি তো শুধু এটুকু লিখে রাখছি, আপনি সবটা লিখবেন। অকার আকারের সাথে রস্বইকার দীর্ঘইকার থাকলে একার হয়। আচ্ছা, এই নিয়ম থেকে আপনি চমৎকার ভাবে মুখস্থ করেছেন শুভেচ্ছা। বলেন টার্গেট কোথায়? স্যার শুভ। শুভে। এতে। একার এতে। একার 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 একার। তাহলে বলেন প্রথম অর্থবোধক শব্দ কি? শুভ। শুভ। এবার ভর শেষে আসছে একটা অ। এখন এই এক আরকে পেতে গেলে, মানে এই এক আরকে পেতে গেলে পরেরটা হয় রশ্মি না হয় দীর্ঘ দিয়ে বলতে হবে। তো দীর্ঘ দিয়ে হয় এমন কয়েকটা শব্দ আছে, এর মধ্যে একটা হচ্ছে ঈশ, একটা ঈশ্বর, ইপসা, ইচ্ছা, ইক্ষণ।
এই শব্দগুলো আমরা দীর্ঘ ই দিয়ে লিখবো। এছাড়া যে শব্দগুলো আছে রস্যই দিয়ে বসাবেন, বিচ্ছেদ্য হয়ে যাবে। তাহলে বলেন ইচ্ছা কি এই পাঁচটার মধ্যে আছে? না স্যার। তাহলে কোনি? আছে অবশ্যই। রস্যই। আচ্ছা, আপনারা বুঝে থাকলে এখন বলেন তো শুভ যোগ ইচ্ছা থেকে কিভাবে শুভেচ্ছা হলো? এই যে অ এবং ই, যে শুভর শেষে যে একটা অ আছে আর ইচ্ছার ই, এই দুটা মানে অ যোগ ই মিলে হচ্ছে আপনার এ হয়। যেটা হচ্ছে আপনার ভয়ের আগে চলে আসছে, হুম, ভয়ে চলে আসছে যে শুভ যোগ চমৎকার, ইচ্ছা। গুড। আপনারা পারবেন রে, আপনাদের দিয়ে হবে। স্যার ওটা কি লিখছেন? ঈশ্বর, তারপরে কি লিখছেন? ইপসা, ইপসা। ইপসা মানে কাম্য। আচ্ছা, অপেক্ষা বলেন তো কি হবে? অপযোগ ইচ্ছা, অপ ইচ্ছাতে কেন? দিয়ে আসবে। আচ্ছা, অপ কেন বলছেন? উপসর্গ। অর্থবোধক শব্দ হবে অথবা উপসর্গ হবে। তাহলে অপটা উপসর্গ। জি। গুড, চমৎকার। আমি সারা বছর অনলাইনে ক্লাস নিব, এই ছেলে মেয়েগুলো অনেক শিক্ষিত। থ্যাংক ইউ। যেটা দিবে এটিতে পারবেন রে। বলেন তো, যদি বলি পূর্ণেন্দু কি হবে? পূর্ণ পূর্ণ প্লাস ইন্দু। যোগ ইন্দু, ইন্দুতে কোনি? ইন্দুতে রস্বই হর্ষই। আসবে। রস্যই, গুড। আরে চমৎকার। নরেশ কি হবে? নরেশ? নর নর যোগ প্লাস ইস, দীর্ঘই ইসে দীর্ঘই তালব্য। হবে। ইসে? দীর্ঘই। গুড। তো এবার যদি বলি রমেশ, রমেশ কি হবে? র মা প্লাস দীর্ঘই তালব্য। কিরে তৌফিক, এটা পারলেন কেন আপনি? আর ঘটনা এটা তো কি? ইজি, এটা তো স্যার পড়ছি স্যার। হ্যাঁ, রমেশ অর্থ কি জানেন? না স্যার। ইয়া জানে, কে যেন রাখেন, ইয়া, লিটন রয়, সে জানে। লিটন। জি স্যার। ও গাধা, কোন ধর্মের? রমেশ অর্থ জানি না স্যার। আপনি কোন ধর্মের? হিন্দু। সনাতন ধর্মের। আপনাদের ধর্মের একজন দেবতা। রমেশ মনে করতে পারতেছি না। গাধা। আচ্ছা, পারবেন এখন? এই রম শব্দের অর্থ সুন্দর, জি। আর ঈশ শব্দের অর্থ হচ্ছে স্বামী। আবার এটাতে ঈশ্বরকেও বোঝায়। আর রমা শব্দের অর্থ হচ্ছে দেবী লক্ষ্মী। জি। তো রমা লক্ষ্মী, ঈশ স্বামী। রমেশের আর একটা নাম নারায়ণ। ও, তাহলে নারায়ণ কার স্বামী? লক্ষ্মীর। তাহলে রমেশ কাকে বাছাই করলো? রম কেন রমাকে? রমাকে। তাহলে সন্ধি বিচ্ছেদ কি? রমা যোগ ইস। রমেশ যদি বলে আমি রমার স্বামী, তাহলে উমেশ কি বলবে? উমেশ। উমেশ কার স্বামী? উমার। উমাকে? উমা হচ্ছে ইয়া আপনার পার্বতী বা দুর্গা। দুর্গা। তাহলে উমেশকে? শিব। তাহলে উমেশের সন্ধি বিচ্ছেদ কি? উমা যোগ ইস। ঢাকেশ্বরী। সেই ঈশ্বরী কোন জায়গায়, ঢাকের না ঢাকার? ঢাকা। তাহলে সন্ধি বিচ্ছেদ কি? আহ ঢাকা যোগ ঈশ্বর, ঈশ্বরী। গুড, লিখেন।
বুঝছেন? বুঝতে পারলে জানেন। শেষ স্যার লেখা। থ্যাংক ইউ। আমরা পরের নিয়মে যাব, 3 নম্বর নিয়মে। এখন বিচ্ছেদের সময় টার্গেট করবো কার? তো প্রথম তো অর্থবোধক শব্দ ও উপসর্গ বের হবে, এরপরে পরেরটা হ্রস্ব বা দীর্ঘ হবে। সাধারণত দীর্ঘ হয় রেফের আগে, দীর্ঘ হয় রেফের আগে, হ্যাঁ, মনে রাখবেন। যেমন সূর্যোদয়। তাহলে টার্গেট করলাম এই জায়গায়। কারণ প্রথম অর্থবোধক শব্দ কি? সূর্য। সূর্য যোগ উদয়। এটা যদি হয় চলুর্মি, জল যোগ উর্মি। উর্মি। উর্মিতে আমার দীর্ঘ হয়ে গেছে, বলুন তো কেন? দীর্ঘ দীর্ঘ হয়েছে কেন? এটা কি রেফ। রেফের আগে দীর্ঘ। নবুরা। এই নবুরা শব্দের অর্থ হচ্ছে নতুন বিবাহিতা। এই নবযুগ উরা, এই বিবাহিতা মানে নারীবাচক। এই নারীবাচক শব্দটাও দীর্ঘ দিয়ে। আচ্ছা বলেন তো, আমি যদি বলি পরোপকার, আগে বলেন টার্গেটটা কোন জায়গায়? ওকারে। উপকার। তাহলে প্রথম অর্থবোধক শব্দ কি? পর। পরেরটা উপকার। উপকারের অশ্ব, কিন্তু রেফ নাই। পরের নিয়মে যাই। 4। আপনারা বুঝতেছেন তো নাকি? 4 নম্বর নিয়ম লিখে ফেলবেন। অকার আকারের সাথে একার ঐকার থাকলে ঐকার হয়। তাহলে বিচ্ছেদ করার সময় আমাদের প্রথম কাজ হবে একটা অর্থবোধক শব্দ বের করা, অন্যথায় উপসর্গ। তারপরে এই ঐকারকে পেতে গেলে পরেরটা হয় এ দিয়ে বলতে হবে, না হয় ওই। এবার যেটা দিয়ে বললে অর্থবোধক হয়, শব্দটা দেখে চিনতে হবে, এটার জন্য নির্দিষ্ট নিয়ম নেই। সদা, তার সাথে আমি যুক্ত করলাম এর। তাহলে সদা আছে আ, এই জায়গায় আছে এ, তাহলে উভয় মিলে হবে ওই। তাহলে শব্দটা হয়ে যাবে সদৈব। হ্যালো, সালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন?
আমি যদি বলি জনৈক, তাহলে জনৈক এর প্রথম অর্থবোধক শব্দ হচ্ছে জন। এরপর শব্দটা হয় এক না হয় ওই। আমরা জানি একটা অর্থবোধক শব্দ হচ্ছে এক। আচ্ছা বলেন তো, অতুল ঐশ্বর্য, এটার বিচ্ছেদটা কি হবে? স্যার অতুল প্লাস ঐশ্বর্য। ঐশ্বর্য, অর্থবোধক শব্দের ঐশ্বর্য। এখন যেটা দিব দেখবেন ভুল করবেন, হ্যাঁ। আচ্ছা দেখি কেমন শিক্ষিত। হিতৈষী, বলেন তো কি হবে? স্যার হিত প্লাস এসি। এসি? জি স্যার। শিওর? স্যার মোটামুটি। হিতযুগ এই এসি, মূলত বানানটা দেখেন, বানানটা এটা হচ্ছে মদনুস্বর, এটা শুরু হয়েছে এ দিয়ে। আরেকটা শব্দ আছে ঐশী, ঐশী ঐশী যদি হইতো তাহলে বানানটা হইতো এটা। বানানের পার্থক্য, একটা তালব্য আর একটা হচ্ছে এই মদনস্ব। এই জাতীয় একটা শব্দ কিন্তু আপনাদের মুখস্থ আছে, গবেষণা, গোযোগ এসোনা। কিরে আখি, একবার উত্তর দেওয়ার পর ভুল হয় কি সে চুপ হয়ে গেল, নাকি লজ্জা পেল? পড়াশোনায় লজ্জা আছে রে, পড়াশোনায় লজ্জা থাকতে নাই। পারেন না বলেই তো ভর্তি হয়েছেন, পারলে কি ভর্তি হইতেন? স্যার সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে মানে প্লাস চিহ্নের আগের মানে যে শব্দটা ওটা কি স্যার মানে বললেন না উপসর্গ হতে হবে, নাকি স্যার পারবে। পরেরটা উপসর্গ হতে হবে? উপসর্গ কই বসে? সেটা তো স্যার আগে বসে সে তাহলে আগেরটা উপসর্গ। উপসর্গ হইতে পারবে। আচ্ছা, পরেরটা তাহলে কি মানে অর্থবোধক শব্দ হতে হবে? অর্থবোধক শব্দ হবে। স্যার এটা কি স্যার সব ক্ষেত্রেই অর্থবোধক শব্দ কিছু হতে হবে? কিছু ক্ষেত্রে মানে না, ভিন্ন স্বরের কিছু ক্ষেত্রে আমরা দেখবো যেটা পাই নাই, অর্থ পাই নাই। ভিন্ন স্বরের কিছু নিয়ম আছে, আমরা তো অকার আকার পড়তেছি, এরপর ভিন্ন স্বরগুলো পড়বো। আচ্ছা, মুছে দেই। আমরা পরের নিয়মটা লিখবো অকার আকারের সাথে। আচ্ছা এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। অকার আকারের সাথে উকার, ওকার থাকলে ওকার। এখন দুইটা শব্দ দেখে রাখেন, একটা হচ্ছে ঔষধ, মেডিসিন, আর একটা হচ্ছে ঔষধি। এটা দিয়ে চিকিৎসা করে ডাক্তার, আর এটা দিয়ে চিকিৎসা করে কবিরাজ। এটার অর্থ হচ্ছে যে গাছ একবার ফল পাকিলে মারা যায়। তো বুঝার জন্য দেখেন, যেটা শেষে ধ আছে আমরা শুরু করছি ও দিয়ে, আর যেটা শেষে ধি আছে শুরু করছে ও দিয়ে। তো মহা এই জায়গায় আছে আ, এই জায়গায় আছে ও, তাহলে উভয় মিলে ওকার। যুক্ত হবে প্রথম শব্দের শেষ বর্ণের সাথে, শব্দটা হয়ে যাবে মহৌষধ। আবার মহা তার সাথে যুক্ত করলাম ঔষধি। মহা আছে আ, এই জায়গায় আছে ও, তাহলে উভয় মিলে হবে ওকার, যুক্ত হবে প্রথম শব্দের শেষ বর্ণের সাথে, শব্দটা হয়ে যাবে মহৌষধি। তাহলে মাঝের অংশ দেখে বুঝার কোনো সুযোগ নাই যে কোনটা হবে। তো বুঝতে গেলে মানে মাঝের অংশ দেখে আপনি বুঝার কোনো সুযোগ নাই ও দিয়ে হবে নাকি ও দিয়ে হবে, এটা বুঝতে গেলে শেষ অংশটা সাহায্য লাগবে। যেমন যেটা শেষে ধ ছিল শুরু করছে ও দিয়ে, যেটা শেষে ধি ছিল শুরু করছে ও দিয়ে। তো আমি যদি বলি পরম ঔষধ, তাহলে বলেন তো বিচ্ছেদটা কি হবে? স্যার পরম প্লাস ঔষধ। ঔষধ, ঔষধ ঔষধ। এটা হবে, এটা হ্যাঁ। বনৌষধি, বলেন তো কি হবে? স্যার বন বন প্লাস যোগ ঔষধি। ঔষধ। হ্যাঁ, ঔষধ। ঔষধ এটা হবে। তুলে ফেলি।
অকারাকারের সাথে যদি রি থাকে তাহলে হবে অর। আচ্ছা, এই অটা গিয়ে যুক্ত হবে প্রথম শব্দের শেষ বর্ণের সাথে, আর রটা হয়ে যাবে রেফ। যেমন রাজা যোগ ঋষি। তো রাজা আছে এই জায়গায় আছে রি, তাহলে উভয় মিলে হয়ে যাবে অর। নিয়ম মোতাবেক অ গিয়ে যুক্ত হবে জর সাথে, যার কারণে শব্দটা হয়ে গেল রাজ, আর বাকি থাকবে সি। এই রটা গিয়ে ঠিক তার পরবর্তী রেফ হয়ে যাবে, শব্দটা হয়ে যাবে রাজর্ষি। তো এবার আপনি উচ্চারণ করে দেখেন, রাজর্ষি যখন আমরা বললাম এই জায়গায় উচ্চারণ একটা অর আসছে, অর। তো যে জায়গায় উচ্চারণ অর আসবে আপনি রেফের পরিবর্তে রি বসাবেন, আর রেফের আগ পর্যন্ত একটা অর্থবোধক শব্দ বের করবেন। তো রাজর্ষি শব্দের অর্থ হচ্ছে যিনি রাজা তিনি ঋষি। রাজা যখন ঋষি হয়ে যায় তাকে আমরা বলি রাজর্ষি। তো যেমন দেখেন, আমি যদি বলি মহর্ষি, তো রেফের আগ পর্যন্ত একটা অর্থবোধক শব্দ বের করতে হবে, মহ। এই মহ থাকলে এটার বিচ্ছেদটা লিখতে হয়, অর্থবোধক শব্দটা লিখতে হয় মহান। আর রি থাকার কারণে ঋষি। রেফের পরিবর্তে কিন্তু রি বসাইছি। এই নিয়মে আপনি মুখস্থ করেছিলেন দেবর্ষি, তাহলে রেফের আগ পর্যন্ত অর্থবোধক শব্দ দেব, আর রেফের পরিবর্তে রি, তাহলে শব্দটা হবে ঋষি। তাহলে বলেন তো উত্তম বর্ণ কি হবে? উত্তম বর্ণ উত্তম প্লাস ঋণ। ঋণ, এই রেফের পরিবর্তে রি আসবে। আচ্ছা স্যার, মহর্ষির ক্ষেত্রে মহা প্লাস ঋষি হবে না কি স্যার মহান প্লাস ঋষি হবে? কারণ স্যার সমাসে তো আমরা পড়ছিলাম স্যার মহান যে ঋষি। সমাসে এটা মহান হয়, প্রত্যয়ে মহ থাকলে মহৎ হয়, সন্ধিতে মহা হয়ে যায়। বুঝতে পারছেন? এবার অকার আকারের সাথে যদি ঋত থাকে, ঋত, এই ঋত মানে হচ্ছে কাতর বা প্রাপ্ত, তাহলে উভয় মিলে হয়ে যাবে আর। তাহলে আমরা যদি কোনো জায়গায় কাতর বা প্রাপ্ত অর্থে আর পাই, যেমন শীতার্ত, তো এই শীতার্ত মানে হচ্ছে শীতে কাতর, তাহলে রেফের আগ পর্যন্ত একটা অর্থবোধক শব্দ শীত। আর যত জায়গায় কাতর অর্থে আর পাবো তত জায়গায় রেফের পরিবর্তে রি বসালে শব্দটা একদম ফিক্সড একটা শব্দ তৈরি হবে, ঋত। আপনি রেফের পরে সবসময় তো পাবেন। এটা রেফ মানে রি, আর রেফের নিচে তো ঋত, এই ঋত মানে কাতর। তো শীত যুগ ঋতু থেকে কিভাবে শীতার্থ হলো? তোর মধ্যে আছে এই জায়গায় ঋতু রি, তাহলে উভয় মিলে হয়ে যাবে আর। নিয়ম মোতাবেক আগে যুক্ত হবে তোর সাথে, আর রটা গিয়ে তার পরবর্তী রেফ হবে। আচ্ছা, এখন বলেন তো দেখি ভয়ার্থ মানে কি? ভয়ার্থ, ভয় যোগ ঋত। ভয়যোগৃত, ভয়ার্থ অর্থ কি? ভয়ে ভয়ে কাতর। কাতর। ভয় কাতর বা ভয় প্রাপ্ত, তাহলে রেফের আগ পর্যন্ত শব্দ ভয়, আর এই রেফের পরিবর্তে রি, শব্দ হবে ঋত। তো একইভাবে আমরা যদি বলি বন্যার্থ, বলেন বিচ্ছেদ কি হবে? বন্যা যোগ ঋত। শোকার্ত, আহ শো- শোক, যোগ ঋত। ঋত। পিপাসার্থ, পিপাসা যোগ ঋত। গুড। পরের নিয়মে যাবো আমরা। অকার আকারের যে নিয়মগুলো ছিল শেষ। এখন নিয়ম আমরা লিখবো রস্বইকার বা দীর্ঘইকারের পর। রস্বইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়।
যেমন পরি যোগ ইচ্ছা, পরীক্ষা। তাহলে পরি তার শেষে আছে ই, ইচ্ছা এই জায়গায় আছে দীর্ঘ ই, তাহলে উভয় মিলে হয়েছে দীর্ঘ ই। তো আমাদের সিস্টেম মোতাবেক প্রথম শব্দের শেষ আর দ্বিতীয় শব্দের প্রথমটার মধ্যে সন্ধি হয়। তো আচ্ছা, এই পরীক্ষা বানানের দীর্ঘ ইকার হলো সন্ধির নিয়মে। কেউ যদি পরীক্ষা বানানটাকে এইভাবে লিখে, বলেন এই বানানটা শুদ্ধ হবে নাকি ভুল হবে? স্যার ভুল হওয়ার তো কথা ভুল স্যার। হবে, ভুল হবে। সন্ধি একসাথে শব্দ মিলিত হলে সন্ধির নিয়ম মানতে হবে। আর এই ভুলটাকে বলা হবে সন্ধিজনিত ভুল। তাহলে সন্ধির নিয়ম না মেনে ভুল করলে হয় সন্ধিজনিত ভুল। তো সমাসের নিয়ম না মানলে সমাসজনিত ভুল হয়। এবার আসেন বিচ্ছেদ। দীর্ঘ ইকার থাকলে বিচ্ছেদ করতে পারবো। বিচ্ছেদ করতে গেলে আমরা জানি প্রথম কাজ হচ্ছে অর্থবোধক শব্দ বের করা, নয়তো উপসর্গ। পরিটা হচ্ছে একটা উপসর্গ। উপসর্গের শেষে যে ইটা বসে ওই ইটা হচ্ছে রস্যই। এজন্য পরিবানার রস্যইকার দিয়ে হয়েছে। যত উপসর্গ আছে ই আসলে রস্যই হবে। আর পাঁচটা শব্দের শুরুতে দীর্ঘই হয়, এর মধ্যে ইচ্ছা একটা। যদি বলি অভিপ্সা, তাহলে বলেন তো কি হবে? অভিপ্সা বলেন, বিচ্ছেদটা কি হবে? অভিযোগ ইপসা, অভিতে অভি হিসিকার হবে। কেন রে ভাই? অভি একটা উপসর্গ। উপসর্গ। আর ইপসা হবে দীর্ঘ দিয়ে। হ্যাঁ, ইপসাতে দীর্ঘ ঈ। আচ্ছা, যদি বলি দিল্লীশ্বর, বলেন তো কি হবে দিল্লীশ্বর? দিল্লি যোগ ঈশ্বর। দিল্লিতে কি কার? দিল্লি বানানে স্যার হর্ষইকার হবে। রস্বইকার। স্থানের নামগুলো রস্বইকার দিয়ে হয়। জি, ঈশ্বরে কোনি? ঈশ্বরে দীর্ঘই। দীর্ঘই। আচ্ছা, রবীন্দ্র কি হবে রবীন্দ্র? রবি যোগ ইন্দ্র। রবিতে কি কার? স্যার রবি অবশ্যই ইকার হর্ষইকার হবে। দুটোই, দুটোই রসই হবে। হ্যাঁ, গুড। তুলে ফেলেন। যদি বলি প্রতীক্ষা, আচ্ছা স্যার, সব স্থানের নামের ক্ষেত্রে কি স্যার তাহলে হর্ষইকার হবে? নিয়ম আছে কি জানেন? দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, এগুলো রস্বইকার দিয়ে হয়। তিনটা দেশ ব্যতিক্রম, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ভৌগোলিক স্থানের নামগুলো রস্বইকার দিয়ে হয়। পরের নিয়ম। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট এটা ফরম্যাটটা দেখাচ্ছি, সূত্রটা চর্চা করানোর সিস্টেমটা দেখাচ্ছি। আপনি পড়তে গিয়ে আটকে গেলে আমি যখন সন্ধি দ্বিতীয় ক্লাসটা আবার শুরু করব, তখন কিন্তু আপনি আমাকে প্রশ্ন করবেন। এই সন্ধি নামক টপিকের বিষয়বস্তু হচ্ছে বুঝে বুঝে নিয়ম চর্চা করা, উদাহরণ মুখস্থ করা না কিন্তু। এই হ্রস্ব দীর্ঘর সাথে হ্রস্ব দীর্ঘ থাকলে দীর্ঘ হয়। আপনাদের মনে আছে দীর্ঘ কোথায় বসে? একটু আগে বলছিলাম দীর্ঘ কোথায় বসে? এর আগে। রেফের আগে। থ্যাংক ইউ। অনেক শিক্ষিত। বধূ নারীবাচক শব্দ, এটাতে দীর্ঘ যোগ উৎসব। তাহলে বধূ আছে দীর্ঘ, এই জায়গায় আছে হ্রস্ব, উভয় মিলে দীর্ঘ। তাহলে এ হচ্ছে ব, এ হচ্ছে ধ, এর সাথে দীর্ঘ। এই দীর্ঘ কিন্তু এটা, এটা না, এটা এই জায়গায়, এই জায়গায় শেষ। আর বাকি যেটা আছে, তাহলে যে জায়গায় দীর্ঘ থাকবে দীর্ঘ, দীর্ঘকার থাকলে বিচ্ছেদ করতে পারবেন। যেমন বহুর্ধ, বলেন প্রথম অর্থবোধক শব্দটা কি? স্যার বহু। বহু। বহুতে কি কার? হর্ষইকার। হ্রস্বকার। ঊর্ধ্বতে কোনো? দীর্ঘ। কেন? দীর্ঘ হবে।
কেন? রেফ আছে। স্যার ঊর্ধ্বর মানে এটা তো স্যার দীর্ঘই হবে স্যার। রেফ আছে এই জন্য। আচ্ছা এটা দেখি। কি স্যার তাহলে রেফ থাকার কারণে দীর্ঘ হবে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বলেন তো কোন বানানটা শুদ্ধ? গুরুক্তি এটা শুদ্ধ নাকি গুরুক্তি এটা শুদ্ধ? স্যার দ্বিতীয়টা। তার নিচেরটা। কেন রে? দু- এটা স্যার গুরু। কয়টা শব্দের মিলিত দুটাই, রূপ? দুইটা। দুইটা, গুরু যোগ উক্তি। এই জন্য সন্ধির নিয়ম মানতে হবে, গুরু যোগ উক্তি। এই যে আপনারা পারছেন, মনে যে কি একটা শান্তি পেয়েছি। গুরু আছে রস্যু, এই জায়গায় আছে রস্যু, উভয় মিলে দীর্ঘ। বুঝতে পারছেন? এখন আমরা আগে একটা লাইন মুখস্থ করব, ভিন্ন স্বরের লাইন। লাইনটা মুখস্থ রাখলে ভিন্ন স্বরের নিয়মগুলো আয়ত্তে থাকবে। লাইনটা হচ্ছে জবর, অয়, আই, ও, আ। এটা হচ্ছে আমাদের ভিন্ন স্বর মনে রাখার লাইন। ভিন্ন স্বর মনে রাখবো। বলা হচ্ছে রস্বই বা দীর্ঘই এরপরে যদি ভিন্ন স্বর আসে, তো রস্বই বা দীর্ঘইর পরিবর্তে হবে জফলা। ভিন্ন স্বর মানে এই রস্বই দীর্ঘই ছাড়া বাকিগুলোকে বলা হবে তার ভিন্ন স্বর। রস্যু বা দীর্ঘর সাথে ভিন্ন স্বর যদি আসে তাহলে এটার পরিবর্তে হবে বফলা। রি এর পর ভিন্ন স্বর থাকলে রফলা, এরপর ভিন্ন স্বর থাকলে অয়, ও এর পর ভিন্ন স্বর থাকলে আই, ওর পর ভিন্ন স্বর থাকলে অপ, আর ওর পর ভিন্ন স্বর থাকলে হবে আপ। তো এই লাইনটা মনে রাখলে ভিন্ন স্বরের যত নিয়ম আছে এই নিয়মগুলো আপনার আয়ত্তে চলে আসবে। এই লাইনটা মনে মনে কয়েকবার পড়ে ফেলেন আর তুলে আগে। স্যার আবার একটু বুঝান তো এটা। ভিন্ন স্বর কারা? ভিন্ন স্বর হচ্ছে ওই যে উপরে যারা লিখলাম তাদের আপন স্বর, তারা নিজেরাই। এছাড়া যেটা সেটা ভিন্ন স্বর। তাহলে রস্যু দীর্ঘর ভিন্ন স্বর হচ্ছে রস্যু দীর্ঘ ছাড়া বাকিগুলো। রি এর ভিন্ন স্বর হচ্ছে রি ছাড়া বাকিগুলো। এর ভিন্ন স্বর হচ্ছে এ ছাড়া বাকিগুলো। তো রস্যই দীর্ঘের পর ভিন্ন স্বর থাকলে হবে জফলা। উদাহরণ দিলে বুঝবেন, এখন শুধু কথাগুলো মনে রাখেন। রস্যু দীর্ঘের পর ভিন্ন স্বর থাকলে বফলা, রি এর পর ভিন্ন স্বর থাকলে রফলা, এর পর ভিন্ন স্বর থাকলে অয়, ও এর পর ভিন্ন স্বর থাকলে আই, ওর পর ভিন্ন স্বর থাকলে অপ, আর ওর পর ভিন্ন স্বর থাকলে হবে আপ। বিষয়টা এরকম দেখেন যে রস্যই অবলিক দীর্ঘই এর সাথে যদি ভিন্ন স্বর আসে, তাহলে রস্যই দীর্ঘের পরিবর্তে হবে জফলা। আর এই জায়গায় ভিন্ন স্বর যেটা থাকবে এটা যদি কোনো কার থাকে, কারটা এসে যুক্ত হবে। বিষয়টা এরকম, রস্যই দীর্ঘই এর সাথে যদি যুক্ত হয় অ, তাহলে রস্যই বা দীর্ঘ যে যে হোক না এর পরিবর্তে জফলা। ওর কোনো কার নাই, আর বসবে না। রস্য দীর্ঘ এর সাথে যদি যুক্ত হয় আ, আমি রস্য দীর্ঘ কেন লিখলাম, রস্যই দীর্ঘ লিখব।
রস্যই দীর্ঘই তার সাথে আমি যদি যুক্ত করি আ, তাহলে আগে বলেন আ কি ই এর নিজের স্বর না ভিন্ন স্বর? স্যার ভিন্ন স্বর। তাইলে এই রস্যই দীর্ঘের পরিবর্তে হবে জফলা, আর এই আটা হয়ে যাবে আকার। আচ্ছা বলেন তো দেখি, রস্যই দীর্ঘই তার সাথে আমি যুক্ত করলাম রস্যই, তাহলে কি হবে? স্যার এটা দীর্ঘই হবে স্যার। এই নিয়ম এটা হবে দীর্ঘই, কারণ এটা ভিন্ন স্বর না, এটা নিজের স্বর। আবার এই জায়গায় দীর্ঘই থাকলেও দীর্ঘই হবে। তো ভিন্ন স্বর হচ্ছে তারা ছাড়া বাকিরা, মানে রস্যই দীর্ঘের ভিন্ন স্বর হচ্ছে, মনে করেন যে রস্যই নয় দীর্ঘ নয়, রস্যু দিলাম, মানে রস্যই দীর্ঘের পরিবর্তে হবে জফলা, বর্ণটা থাকবে, আর এই রস্যুটা নিচে রস্যুকার হয়ে যাবে। যেমন দেখেন, আমি যদি বলি গতি, তার সাথে আমি যুক্ত করলাম অন্তর, তাহলে গতি আছে ই, আর এই জায়গায় আছে অ। তাহলে ই এর পর ভিন্ন স্বর থাকলে আমরা জানি এই ই এর পরিবর্তে হবে জফলা। তো এই রস্যইকার উঠে গিয়ে জফলা বসে গেল। অ- ওর কোনো স্যার কার বুঝতে পারলাম। ওর কোনো কার নাই, আর বসাইতে পারবো না, বাকি যা আছে তা। তো বিচ্ছেদের সিস্টেমটা দেখেন, যত জায়গায় জ ফলা পাবেন তত জায়গায় জ ফলার পরিবর্তে আনবেন রস্যইকার, এই জ ফলার পরিবর্তে আনবেন রস্যইকার, দেওয়ার পর যে অংশটা গঠিত হবে, এই যে অংশটা হবে হয় অর্থবোধক শব্দ না হয় উপসর্গ হবে। তাহলে জ ফলা থাকলে রস্যইকার, তবে নারীবাচক শব্দ হলে দীর্ঘইকার দিতে হবে। ব ফলা থাকলে রস্যকার, র ফলা থাকলে রিকার, অই থাকলে এ, আই থাকলে ওই, অপ থাকলে ও, আপ থাকলে ও। তো যেমন দেখেন এই নিয়ম থেকে, তাহলে জ ফলার জন্য রস্যইকার, জ ফলার সাথে কার নাই, তো অ দিয়ে শুরু করলাম অন্তর। এই নিয়ম থেকে আমরা জনপ্রিয়ভাবে মুখস্থ করেছিলাম যে বিচ্ছেদটা, এটা ছিল ইত্যাদি। তাহলে এই যে জ ফলার জন্য রস্যইকার ইতি, এবার এই জায়গায় একটা আকার আছে আ দিয়ে শুরু করলাম আদি। আচ্ছা বলেন তো, ইতি যোগ আদি থেকে কিভাবে ইত্যাদি হলো, এটা আপনি বুঝলেন কিনা? স্যার এটা ভিন্ন স্বর থাকার কারণে স্যার, হ্যাঁ, কারণ স্যার রস্যইকারটা জ ফলা হয়েছে। আর হচ্ছে ওইদিকে স্যার আদি, দুটা ভিন্ন স্বর। তাহলে স্যার এই নিয়ম অনুযায়ী তো স্যার যে আরেকটা উদাহরণ হয় না, মশা ধারা, এটাও তো হয় হ্যাঁ 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 হয়। স্যার। আচ্ছা, ওইটাতে স্যার, স্যার তো ওইটাতে স্যার দীর্ঘ। মশাদার, মশাদার মশ এই শব্দের অর্থ হচ্ছে কলম। স্যার ওটাই বস্তুবাচক বলতেছি। শব্দে বানানের নিয়ম মোতাবেক রস্যইকার দিয়ে হয়, অভিধানের শব্দটা রস্যইকার দিয়ে, কিন্তু পুরাতন পাঠ্য বইয়ে বানানটা ভুল ছিল, দীর্ঘইকার দিয়েছিল। পরীক্ষায় ওটাই আসলে বলতে। পাঠ্য বইয়ে যেহেতু ভুল ছিল, ভুলটাই দিবেন। তাহলে স্যার দীর্ঘই কাটি দিব স্যার, মসির। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু মূলত বানানটা কি কার? তাহলে হর্ষই কার স্যার মূলত। রস্যইকার। আচ্ছা, ব্যুৎপত্তি বলেন তো কি হবে? স্যার বুযোগ উৎপত্তি। বু কেন হবে? জ ফলার জন্য রস্যইকার বি হ্যাঁ। যোগ, এবার রস্যু ছিল রস্যু, উৎপত্তি। বুঝেন নাই? বুঝতে পারছেন? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, জাত্যভিমান বিচ্ছেদটা কি হবে? স্যার জাতি প্লাস অভিমান। জাতি যোগ অভিমান। গুড। যদি বলি অত্যধিক, অতিযোগ অধিক। অধিক। ঠিক আছে লিখেন। গুড, শিক্ষিত, অনেক শিক্ষিত ছিলেন।
বুঝতে পারছেন? বুঝতে দিব? স্যার একটু দাঁড়ান স্যার। আল্লাহু আকবার। এখন আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি এই বর্ণ পরিবর্তন করব আর ফলা পরিবর্তন করব, কিন্তু সিস্টেমটা একই। হ্রস্ব দীর্ঘ এর পর ভিন্ন স্বর আসলে গ ফলা। পশু যোগ আচার। পশু আছে রস্যু, এই জায়গায় আছে আ। তো রস্যু দীর্ঘর পর ভিন্ন স্বর থাকলে রস্যুটা উঠে গিয়ে ব ফলা পশ্য। এই আটা হয়ে যাবে আকার, পশ্চাচার। তো বিচ্ছেদ করার সময় ব ফলার পরিবর্তে রস্যকার আনবেন, কার থাকলে কার দিয়ে শুরু, কার না থাকলে অ। যেমন পশ্চদ। তো পশ্চদম। স্যার আদাব স্যার। স্যার ব্লাড ওই যে এক, হুজুর আছে, হুজুরের ছেলের আর কি। আচ্ছা, অন্বেষণ অন্বেষণ বলেন কি হবে? অনুযোগ এসন। কেন অনু বললেন? স্যার ওই যে আহ রস্যুকার আসছে এর পরিবর্তে ব স্যার ফলা বফল হয়েছে। আসতে স্যার। ব ফলার কারণে রস্যকার। তন্নি কি হবে? তন্নি। অনুযোগ দীর্ঘ ই। দীর্ঘ। ওই যে দীর্ঘইকার আছে না, দীর্ঘ। আচ্ছা, অন্বিত কি হবে? অন্বিত। স্যার অনু প্লাস ইতো। স্বাগত কি হবে? স্বাগত। স্যার সুযোগ সু আগত। প্লাস আগত। এই জন্য স্বাগতের মধ্যে কিন্তু সু আছে, এই জন্য কখনো সুস্বাগত বলা যায় না। সুস্বাগত বললে বানানটা ভুল হয়, এটা হয় আবার সুস্বাগত।
এরপরে আমার কাজ কত সহজ। হ্যাঁ, আমি শুধু বর্ণ পরিবর্তন করবো আর ফলা পরিবর্তন করবো। এই রি এর পর ভিন্ন সাথে হলে র ফলা। সিস্টেমটা যদি বুঝে যান তাহলে আর কঠিন না আসলে। সন্ধি 11টার নিয়ম মুখস্থ না করে আমরা 11,000 শব্দ মুখস্থ করেছি, আমরা এত বোকা। মাতৃ যোগ আদেশ। তো মাতৃ এই জায়গায় আছে রি, আর এই জায়গাতে আছে আ। তো এই রি এর পর ভিন্ন স্বর থাকলে রি এর পরিবর্তে হয়ে যাবে র ফলা। তো র ফলা গিয়ে তোর সাথে যুক্ত হলে তো র ফলা কিন্তু এরকম নয়, তো র ফলা হচ্ছে এর উপরে মাত্রা, এটাকে তো র ফলা বলে। তাহলে এ হচ্ছে মা, আর এ হচ্ছে তো, তার সাথে র ফলা। এই রি এর পরিবর্তে র ফলা আসছে, আর তো তো আগেই ছিল মূল শব্দে। এই আকারটা আকারের মতো, দেশটা দেশের মতো, মাত্রা দেশ। পিতৃ তার সাথে যুক্ত হলো আলয়। পিত্রল। কঠিন মনে হচ্ছে সন্ধি? এ প্লাস ভিন্ন স্বর বলেন কি হবে? কি হবে? দেখ, কই দিব কই দিব, এসেই মেরেছি। ওই প্লাস ভিন্ন স্বর আই, ও প্লাস ভিন্ন স্বর ও, ও প্লাস ভিন্ন। একটু বলেন, বলেন এরপর ভিন্ন স্বর থাকলে কি হবে? বলেন, একটু বলেন। স্যার অয় হবে হয়। স্যার। বলেন ও এর পর ভিন্ন স্বর থাকলে? স্যার আই হবে। আই। ও এর পর ভিন্ন স্বর? স্যার অপ। অব হবে স্যার। ওর পর ভিন্ন স্বর? স্যার আব হবে। আপ আপ আপ। তাহলে দেখেন, খেয়াল করেন, একটা বুঝলে সব পারবেন। আগে দেখেন, মনোযোগী হন। আমি যদি বলি নে, তার সাথে আমি যুক্ত করলাম অন, আমরা জানি শব্দটা হবে নয়ন। কিভাবে হলো দেখেন, নে তার শেষে হচ্ছে এ। তো আমরা জানি এর পর ভিন্ন স্বর থাকলে এই এর পরিবর্তে হয়ে যাবে অয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটা যদি এ না হয়ে ওই হইতো তাহলে এই জায়গায় কি হইতো বলুন তো? এটা যদি এ না স্যার হয়ে আই ওই হইতো, আই হইতো। এটা ও হইলে অপ, অব। আর ও অব। হইলে আব হইতো। তাই তো বিষয়টা। তো এই নে আছে এ, এরপর ভিন্ন স্বর থাকার কারণে এর পরিবর্তে হয়ে গেল অয়। এই অয়কে যুক্ত হবে নয়ের সাথে, যার কারণে নয়ের সাথে যুক্ত হওয়ার কারণে শব্দটা হয়ে গেল নয়। এটা যদি অয় না হয়ে আয় হইতো তাহলে শব্দটা হয়ে যেত নাই। অব হইলে নব, আপ থাকলে নাপ, যেটা তৈরি হবে ওইটাকে যুক্ত হবে। এই অর কোনো কান নাই, এজন্য বাকি যেটা সেটা বসাইলাম, শব্দটা হয়ে গেল নয়ন।
এখন আপনার এই শব্দের উচ্চারণ করেন তো। স্যার নয়ন। নয়ন। মজার বিষয় হচ্ছে, যেহেতু উন্তুস্ত এবং ব দিয়ে সন্ধির নিয়ম তৈরি হয়, তাহলে একটা শব্দ উন্তুস্ত এবং ব যে জায়গায় থাকবে ওই জায়গায় গিয়ে উচ্চারণটা থামিয়ে দিবেন, বিচ্ছেদের সিস্টেম পেয়ে যাবেন। যেমন এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারণ হচ্ছে নয়, উচ্চারণ আসছে অয়। তো উচ্চারণ যদি অয় আসে, বিচ্ছেদের সময় আসবে এ। যদি আয় আসে তাহলে ওই, অব হইলে ও, আব হইলে ও, যেটা আসবে ওইটার অনুসারে সূত্র তৈরি হবে। যেমন আমি যদি বলি গায়ক, আপনি দ্বিতীয় বর্ণগুলো উচ্চারণ করেন তো। স্যার এখানে অয় আছে। আই। গায়ক। আই আই। গায়ক। জি স্যার, আয় আছে স্যার, আয় আয়। আছে, আই আই আসার কারণে হয়ে গেছে ওই গই। ওই কার হবে স্যার। এখন উদ্দেশ্যের সাথে কার নাই, তো অ দিয়ে শুরু করলাম অ। আবার দেখেন আমি যদি বলি গবাদি, আপনি দ্বিতীয় বর্ণগুলো উচ্চারণ করেন তো। স্যার গবাদি। গব। গ বা গব। গব। অবসর। জি স্যার, গব ব পর্যন্ত উচ্চারণ থামিয়ে দেবে অব। এই অব আসার কারণে ও। এবার এই জায়গায় কাকার আছে, আ দিয়ে শুরু করলাম আদি। আমি যদি বলি ভাবুক, আপনি দ্বিতীয় বর্ণ উচ্চারণ করে দেখেন ভাব আসে আব। আব আসার কারণে ও ভো। এই জায়গায় একটা রস্যকার আছে, রস্য দিয়ে শুরু করলাম ও। আবার আপনি মুখস্থ করেছিলেন গবেষণা, দ্বিতীয় বর্ণ উচ্চারণ করেন তো। স্যার অব। গবেষণা। গব। অব অব আসছে অব। অব আসার কারণে ও যোগ, এই জায়গায় একটা একার আছে এই জন্য এসো না। আবার যদি বলি লবণ, লব, অব আসছে অব। অব আসার কারণে ও লো, যোগ অন, অন লিখতে দন্তন্য। যদি বলি নাবিক, বলেন কে আসছে। আব আব। আব আসলে কি অব কার? নো, যোগ ইক, একটা রস্বীকার আছে জন্য ইক হয়েছে। তুলে ফেলেন। লিখতে পারছেন? সবাই লিখতে পারছেন?
তোলা শেষ? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি, নাকি এগুলো প্র্যাকটিস করে আমাদের আজকের ক্লাসটা শেষ? স্বরসন্ধি শেষ। আগামী ক্লাসে আমরা বিসর্গ সন্ধি আর ব্যঞ্জন সন্ধি পড়বো, পরের ক্লাস, মানে সন্ধি 2-তে, লেকচার 3-এ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। স্যার আসসালামু স্যার। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। স্যার, হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার বাংলাদেশ ব্যাংকে যে প্রোগ্রামার হিসেবে যে নগদ একটা নিয়োগ, স্যার স্যার এই জায়গায় 6টা পোস্ট আছে, 6টাই নবম গ্রেডের। এখন কি এগুলো কি সবগুলো একসাথে অ্যাপ্লাই করা যাবে? এগুলো পরীক্ষা কি একসাথে পড়বে? এটা তো আমি জানি না ঠিকভাবে। আচ্ছা, নবম গ্রেডের পরীক্ষা হলে কি একসাথে পড়ে একই গ্রেডের? এটা কি? একসাথে তো মনে হয় এগুলো হয় না সম্ভবত। এক একটা তো এক এক সিস্টেম, একসাথে যে হবে বা বিভিন্ন পদের আলাদা নিবে, এটা আসলে এটা প্রতিষ্ঠান কর্তৃক নির্ভর করে। ইয়াতে লেখা নাই, সার্কুলারে কিছু লেখা নাই। না, সার্কুলার ওইভাবে কিছু লেখা নাই যে সবগুলো একসাথে অ্যাপ্লাই করা যাবে কিনা, সব কিছু লেখা নাই। ও আচ্ছা, এটা সম্পর্কে আমি বলতে পারতেছি না ভাই, আমি দুঃখিত। ঠিক আছে। থ্যাংক ইউ।